নমস্কার। দ্য পাওয়ার অফ ট্যারো আজকের নতুন একটি অনলাইন রিডিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আবারও এক জাতিকার বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। ট্যারো রিডিং আমি করব। এই জাতিকাটির বাবা এবং তার মা আমাকে অনলাইন রিডিংটি করবার জন্য বলেছেন। তারা আমাকে জানিয়েছে হোয়াটসঅ্যাপে এই জাতিকাটির পূর্বে দুবার বিবাহ দেওয়া হয়েছিল, কিন্তু বিবাহটি টেকে ডিভোর্স হয়ে যায়, ছাড়াছাড়ি হয়ে যায়। এখন মেয়েটি এই মুহূর্তে ভালো একটি কর্পোরেট কোম্পানিতে চাকরি করছে এবং ভালোই বেতন পাচ্ছে। তার কর্মজীবন নিয়ে কোনো সমস্যা নেই। তার মূলত যেই সমস্যাটি হয়ে আছে সেটি তার বিবাহিত জীবন। তবে এই জাতিকাটির যখন আমি রিডিংটি করছিলাম, কার্ডের ফরমেশন লক্ষ্য করছিলাম, এই মেয়েটির কিন্তু একটি চাপা কষ্ট আছে। সেই চাপা কষ্টটা কি এবং কেন সেই চাপা কষ্টটি আছে সে বিষয়ে তো আমি বিস্তারিত জানাবো, বলবো। তবে এই মেয়েটির বাবা এবং তার মা যে আমাকে প্রশ্ন করেছে, তার বাদেও কিন্তু এই মেয়েটি পার্সোনালি হোয়াটসঅ্যাপে আমাকে যেই চাপা কষ্টটি এই মেয়েটিকে কুড়ে কুড়ে খাচ্ছে সেই বিষয়েও এই মেয়েটি আমায় প্রশ্ন করেছে। এই অনলাইন রিডিংটা শুরু করার আগে ছোট্ট একটি বিজ্ঞপ্তি। প্রত্যেকবারের মতো যারা প্রফেশনালভাবে আমাকে দিয়ে অনলাইন রিডিং করাতে চান, যারা ফেসবুক থেকে দেখছেন বা ইউটিউব থেকেও যারা দেখছেন, সকলের উদ্দেশ্যে জানিয়ে রাখি, অনলাইন রিডিংয়ের জন্য কিন্তু সর্বপ্রথম আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে আপনাদের নাম, কোন জায়গা থেকে বলছেন। তারপর আমি যখন বলবো যেই ফিস আমি নিয়ে থাকি সেই ফিসটা কিন্তু আপনাদের জমা করতে হবে, ডিপোজিট করতে হবে। উইদাউট ফিসে আমি কিন্তু কারোর কোনো ব্যক্তিগত রিডিং করি না। আর যারা বিদেশ থেকে দেখছেন বা বাংলাদেশ থেকে দেখছেন, বাংলাদেশ থেকে যারা আমাকে দেখেন, তারা রিডিং করানোর জন্য বিকাশ নাম্বার আমি দিয়ে দেব। সেই বিকাশ নাম্বারে আপনারা টাকা জমা করে অনলাইন রিডিং বা ব্যক্তিগত রিডিং করাতে পারেন। এটা হলো সিস্টেম। আর রিডিং আসার 24 থেকে 48 ঘন্টার মধ্যে আমি যতই ব্যস্ততার মধ্যে থাকি না কেন, যেইভাবে আমি অনলাইন রিডিং করি, পুরো রিডিংটা আমি প্রাইভেসি মেনটেন করেই করব। সেখানে আপনাদের নাম বা কোনো তথ্যই আমি কিন্তু প্রকাশ করি না। যারা দেখেন বা যারা করিয়েছেন তারা তো জানেন, তাই এতে ভয় পাওয়ারও কিছু নেই। পুরো রিডিংটাই আমি প্রাইভেসি মেনটেন করেই কিন্তু করব। তারপর আমার ইউটিউব চ্যানেল বা আমার ফেসবুকে এটিকে পাবলিশ করব। পাবলিশ করার পর যেই হোয়াটসঅ্যাপ মারফতে আমার কাছে রিডিংটি এসছে, সেই হোয়াটসঅ্যাপে আমি ইউটিউবের লিঙ্ক বা ফেসবুকের লিঙ্কটা, মানে ভিডিওর যে লিঙ্ক, আমি কিন্তু সরাসরি পাঠিয়ে দিয়ে উল্লেখ করে দিই এটি আপনার রিডিং বা আপনার সন্তানের রিডিং বা আপনার মেয়ের রিডিং, যার রিডিং আপনারা করাবেন না কেন। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি এই জাতিকার ব্যক্তিগত রিডিংয়ে আমরা চলে আসি। আজকের রিডিংটাও আমি অ্যাস্ট্রোলজি স্প্রেডের দ্বারাই আলোচনা করব। অ্যাস্ট্রোলজিক্যাল স্প্রেড কী, এর বিশেষত,
সেই বিষয়ে নতুনভাবে আলোচনা করব না। পূর্বে অনেক অনলাইন রিডিংয়ে আমি এই বিষয়ে আলোচনা করেছি, এই বিষয়ে আপনাদের জানিয়েছি। শুধু ছোট্ট করে জানিয়ে রাখি, এই অ্যাস্ট্রোলজিক্যাল স্প্রেড টোটাল 13টি কার্ডের ওপর বেস করে রিডিংটি করা হয়ে থাকে। এই যে 13টি কার্ড আপনারা দেখতে পাচ্ছেন, এই 13টি কার্ডের অবস্থান এবং তার ফরমেশনের ওপর দাঁড়িয়ে আজকের দিনে এই জাতিকাটির বিবাহিত জীবনের কন্ডিশন কোন পর্যায়ে দাঁড়িয়ে আছে, ভবিষ্যতে এই মেয়েটির বিবাহ হবে কি না, সেটা জানতে গেলে আমাকে এই স্প্রেডটি করা সবচেয়ে প্রয়োজন। আমি সর্বপ্রথম এই জাতিকাটির 7 নাম্বার কার্ডের অবস্থান লক্ষ্য করি। আমি এটা বহুবার বলেছি, 7 নাম্বার কার্ড ইন্ডিকেট করে হচ্ছে আমার পার্টনারকে, 7 নাম্বার কার্ড ইন্ডিকেট করে হচ্ছে আমার বিজনেসকে, আমার ব্যবসাকে। তাহলে বিবাহিত জীবন আমাকে সবার আগে দেখতে হবে 7 নাম্বার কার্ড দ্বারা। এই জাতিকাটির 7 নাম্বার কার্ডটি কি এসছে? 10 অফ ওয়ান্ডস। ওয়ান্ডস হচ্ছে অগ্নিতত্ত্বকে রিপ্রেজেন্ট করে, ফায়ারি সাইনকে দেখে। আর 1 নাম্বার কার্ডটি এসছে 3 অফ পেন্টাকেলস। 1 নাম্বার কার্ড ইন্ডিকেট করে হচ্ছে আমাদের স্থাপত্য। আমরা যেই জায়গাটার ওপর অবস্থান করছি সেই ভিতটা কতটা শক্ত আছে, সেই পরিকাঠামোটা কতটা মজবুত, সেটা দেখে হচ্ছে 1 নাম্বার কার্ডের অবস্থান। তাহলে এই যে 1 নাম্বার, 7 নাম্বার এবং 11 নাম্বার কার্ডের একত্রীকরণ আমাকে দেখতে হবে। 11 নাম্বার কার্ডটি কি এসছে? এস অফ পেন্টাকেলস। কর্মফলের জায়গাটা কিন্তু ভালো, পাওয়ারফুল হয়ে আছে। পেন্টাকেলস হচ্ছে অর্থকে দেখে, মানিকে দেখে। তাহলে এই যে 1 নাম্বার, 7 নাম্বার এবং 11 নম্বর কার্ডের একত্রীকরণ যদি লক্ষ্য করি, সেক্ষেত্রে কিন্তু 6, 3, 11:5 কার্ডের কানেকশান 3 নাম্বার, 8 নাম্বার এবং 10 নাম্বার কার্ডকে নেগেটিভ করে দিচ্ছে। 3 নাম্বার, 8 নাম্বার এবং 10 নাম্বার কার্ডকে নেগেটিভ করে দিচ্ছে। তাহলে এই জাতিকাটির যেই জায়গাটা প্রথমেই আমি বলব, সেটি হলো এর আগে যে 2টো বিবাহ হয়েছিল, বিবাহের পর এই মেয়েটি হাজব্যান্ডের দ্বারা কিন্তু প্রচণ্ড অত্যাচারিত হয়েছিল। শুধু যে হাজব্যান্ডের দ্বারা যে অত্যাচারিত হয়েছিল সেটা তো আছেই, তার সাথে যেহেতু 8 নাম্বার কার্ডের নেগেটিভ রিফ্লেকশন লক্ষ্য করা যাচ্ছে, 8 নাম্বার কার্ডটি কী এসছে? 3 অফ ওয়ান্ডস। আমি কিছুক্ষণ আগেই বললাম অগ্নিতত্ত্বের কার্ড। 8 নাম্বার কার্ড দ্বারা কিন্তু আমরা শ্বশুরবাড়ির জায়গা জানতে পারি। তাই প্রথমেই এই মেয়েটিকে বলবো, বা এই মেয়েটির বাবা মাকেও বলছি, যে 2টো যে বিবাহ আপনারা দিয়েছিলেন, প্রথম বিবাহ বা দ্বিতীয় বিবাহ যেটাই বলুন না কেন, আপনাদের মেয়ে তার হাজব্যান্ডের দ্বারা প্রচণ্ড অত্যাচারিত হতো এবং তার শ্বশুরবাড়ির দ্বারাও কিন্তু এই মেয়েটি অত্যাচারিত হয়েছে, এটাও লক্ষ্য করা যাচ্ছে। এখন প্রশ্নটা এখানে কেন? প্রশ্নটা এখানে কেন? অত্যাচারিত কেন হচ্ছে বা হয়েছিল? এই মেয়েটি তো স্বনির্ভর, কর্পোরেট ওয়ার্ল্ডে চাকরি করে, ভালো বেতন পায় এবং যেই জায়গায় থাকে, ব্যাঙ্গালোরে থাকে, শুধু এটুকুই বলছি, মেয়েটি থাকে ব্যাঙ্গালোরে। তাহলে ব্যাঙ্গালোরের মতন জায়গায়, ভালো জায়গায় জব করছে, মোটা টাকা সে বেতন পাচ্ছে। বিবাহের পর তার হাজব্যান্ডের এবং তার শ্বশুরবাড়ি তারাও তো জানে আমাদের বৌমা
বা তার হাজব্যান্ডের যদি কথা বলি, আমার ওয়াইফ ভালো স্যালারি পাচ্ছে, ভালো বেতন পাচ্ছে, এত কিছু থাকা সত্ত্বেও কেন এর ওপর অত্যাচার করতো, কেন এর ওপর টর্চার করতো? প্রশ্ন তো আসতেই পারে কেন। তার কারণ এই যে 9 নাম্বার কার্ডের অবস্থান, 2 অফ পেন্টাকেলস। 9 নাম্বার কার্ড ইন্ডিকেট করে হচ্ছে আমার বংশ, আমার পিতা, আমার জনক, আমার ভাগ্য, কিন্তু লাক ফ্যাক্টরও 9 নাম্বার কার্ড আমরা দ্বারা আমরা জানতে পারি। তাহলে 9 নাম্বার কার্ডকে কেন্দ্র ধরে কার্ডের ফরমেশন যদি লক্ষ্য করা হয়, সেক্ষেত্রে কিন্তু 11:6 কার্ডের কানেকশন 12 নাম্বার, 5 নাম্বার এবং 2 নাম্বার কার্ডকে নেগেটিভ করে দিচ্ছে। 12 নাম্বার, 5 নাম্বার এবং 2 নাম্বার কার্ডকে নেগেটিভ করে দিচ্ছে। 2 নাম্বার কার্ড ইন্ডিকেট করে শুধু যে আমার অর্থকে দেখে, আমার টাকাকে দেখে তা নয়, সেটা তো আছেই। আমার বাক্য, আমি যে কথা বলছি, সেটাও কিন্তু 2 নাম্বার কার্ড দ্বারা আমরা জানতে পারি। এই মেয়েটির সবচেয়ে বড় নেগেটিভ পয়েন্ট হলো, আমি এতটাই সততার সাথে আমি কথা বলি, আমার মনের যে বিষয়গুলো যেগুলো লুকিয়ে আছে, আমি কিছুক্ষণ আগেই বললাম না ভিডিও শুরুতে, চাপা কষ্ট এই মেয়েটির, এখন সেই বিষয়ে আমি আলোচনা করছি বা আলোচনা করব। এই মেয়েটির যিনি বর্তমানে বাবা বা পিতা, তিনি কিন্তু এর নিজের বাবা নন। এটা হলো প্রথম কথা। হয়তো আমার এই কথাটা শুনে অবাক লাগতে পারে আপনাদের। আমাকে বলুন তো, রিডিংটা যখন আপনি করেছিলেন, রিডিং করানোর জন্য যখন আমাকে মেসেজ করেছিলেন, এই সব বিষয়ে কোনো প্রশ্ন করেছেন বা আমাকে বলেছেন? প্রশ্ন আমাকে বলেছেন যে এই মেয়েটির বাবাকে বলছি বা এই মেয়েটির মাকে বলছি, এই মেয়ে আমাদের নিজের মেয়ে নয়, নিজের মেয়ে নয় বলেছেন? বলেন। আমার এই কথাটা শুনে সত্যি হয়তো আপনাদের অবাক লাগতে পারে, আশ্চর্য হতে পারে, কিন্তু এখানে অবাক হওয়া বা আশ্চর্য হওয়ার কিছু নেই। আমার রিডিংয়ের পেছনে, আমার প্রেডিকশনের পেছনে পুরোটাই কিন্তু অঙ্ক কাজ করে, সায়েন্স কাজ করে, যুক্তি কাজ করে। এখানে কোনো কালী কালী, দুর্গা দুর্গা বা কোনো ঈশ্বর বা অলৌকিকতা এখানে নেই, পুরোটাই কিন্তু সায়েন্স। তাই এই মেয়েটির যে চাপা কষ্ট, সেটা হলো এ আপন ভেবে, এ যখন দেখছে যে আমি যাকে বিবাহ করছি সে তো আমার হাজব্যান্ড, আমি যখন শ্বশুর বাড়িতে যাচ্ছি বিবাহের পর, সবাই মিলে আমরা একসাথে আছি, একসাথে থাকছি, এই মেয়েটি তার যে পাস্টের বিষয়, তার যে আগের যে পরিবারের বিষয়, তার যে আসল বাবা ছিল, আপনারা তো তার আসল পিতা নন, আসল বাবা তো নন, সেটার জন্যই কিন্তু এই মেয়েটি তার পরিষ্কার মন নিয়ে তার পরিবারকে, বিশেষ করে তার শ্বশুরবাড়ির পরিবারকে, তার হাজব্যান্ডকে সত্যটা জানিয়ে দেয় বা জানায়, যাতে ভবিষ্যতে এই বিষয়ে যদি জানাজানি হয়, এই মেয়েটিকে যেন কোনো ব্লেম না দেয়, এই মেয়েটিকে যেন কোনো দোষারোপ না করে। তার জন্য পরিষ্কার বিষয়, এই মেয়েটির যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে পরিষ্কার সে বিবাহের পর তার হাজব্যান্ডকে জানিয়ে দেয় বা তার শ্বশুরবাড়ির লোককে জানিয়ে দেয়, এবং সেই বিষয়টা নিয়েই কিন্তু এই মেয়েটিকে অকথ্য ভাষায় বাজে কথা বলা, মেন্টালি টর্চার করা, ফিজিক্যালি টর্চার করা। ফিজিক্যালি টর্চারও কিন্তু এই মেয়েটি হয়েছে, আমাকে জানাবেন। এর আগে যে 2টো বিবাহ দিয়েছিলেন আপনারা, আপনার মেয়ে ফিজিক্যালি টর্চার হয়েছিল কি না আমাকে বলবেন। ফিজিক্যালি টর্চারের জায়গাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এই যে বিষয়টা যে তোর জন্মের ঠিক নেই, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমি একটা উদাহরণ দিচ্ছি, এই ধরনের যে
অকথ্য ভাষা প্রয়োগ করা আপনার মেয়েকে বা এই মেয়েটিকে, বা তোর বাপের ঠিক নেই বা তোর বাবার ঠিক নেই, পরিবারের পরিচয় কী আছে, এই বিষয়গুলো থেকেই কিন্তু আস্তে আস্তে বিবাদ বা ঝগড়া যাই বলুন, অশান্তি যাই বলুন, কোনো অশান্তি কিন্তু অল্প থেকে আস্তে আস্তে বড় আকার নেয়। আলটিমেট সেটা ডিভোর্স এবং ছাড়াছাড়ি। এখন একটা মেয়ের ওপর যদি এই সমস্ত নিয়ে যদি দীর্ঘদিন ধরে অত্যাচার হয়, মেন্টালি ফিজিক্যালি, কতদিন সে সহ্য করে তার শ্বশুর বাড়িতে টিকে থাকবে? এটা সম্ভব নয়, এটা সম্ভব নয়। তার জন্যই কিন্তু এই মেয়েটির বিবাহিত জীবনের ডিস্টারবেন্স, বিবাহিত জীবন টেকে। আর আরেকটি কথা জানিয়ে রাখি, এই যে 5 নাম্বার কার্ডের অবস্থান, 4 অফ কাপস, 5 নাম্বার কার্ড ইন্ডিকেট করে কি? 5 নাম্বার কার্ড ইন্ডিকেট করে হচ্ছে আমার প্রেমজ সম্পর্ক, আমার মেধা, আমার বুদ্ধি, আমার সন্তান, এই জায়গাগুলো দেখে হচ্ছে 5 নাম্বার কার্ড। এই মেয়েটি যে দুটো বিবাহ করেছিল, আপনারা তো দেখে শুনে দেননি, এ তো প্রেমজ বিবাহ করেছিল। আপনার মেয়ে যে দুটো বিবাহ করেছিল, ডিভোর্স, যে দুটো বিবাহ টিকলো না বা টিকেনি, আপনারা তো দেখাশোনা করে দেননি, এটা তো প্রেমজ বিবাহ সে করেছিল। এই যে 1 নাম্বার, 5 নাম্বার এবং 7 নাম্বার কার্ডের নেগেটিভ রিফ্লেকশন হয়ে আছে তার কার্ডের মধ্যে, কখনোই প্রেমজ বিবাহ এই মেয়েটির জীবনে ভালো কিছু নিয়ে আসবে না। আবারও বলছি, প্রেমজ বিবাহ এই মেয়েটির জীবনে কখনোই কিন্তু পজিটিভ ইম্প্যাক্ট বা বিবাহের পর আমি সুখে শান্তিতে সংসার করতে পারছি বা পারবো, সেটা কখনোই কিন্তু পসিবল নয়। এই মেয়েটির ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, দেখাশোনা করে বিবাহ দেওয়াটা প্রয়োজন, কিন্তু 7 নাম্বার কার্ডের অবস্থান ব্লকড হয়ে আছে। 7 নাম্বার কার্ডটাই তো নেগেটিভ, 10 অফ ওয়ান্ডস, 10 অফ ওয়ান্ডস, অগ্নিতত্ত্বের রিফ্লেকশন হয়ে আছে। 7 নাম্বার কার্ডটাই তো নেগেটিভ। দেখাশোনা করে যে বিবাহ দেবেন, সঠিক পাত্র নির্বাচন করতে পারবেন না। বুঝতে পেরেছেন? সঠিক পাত্র নির্বাচন করতে কিন্তু পারবেন না। ভুল পাত্রকে নির্বাচন করার জায়গাও আমি লক্ষ্য করতে পারছি যদি দেখাশোনা করে বিবাহ দেন। তাই এই ক্ষেত্রে এই নেগেটিভিটিকে অফ করতে হবে, সঠিকভাবে এখানে রেমেডি অ্যাপ্লাই করে নেগেটিভ জায়গাটা, বিবাহের যে নেগেটিভিটি হয়ে আছে সেটা যদি অফ করা যায় বা অফ করা হয়, তাহলে কিন্তু এই মেয়েটির দেখাশোনা করে কিন্তু বিবাহ হবে। বুঝতে পেরেছেন? এই যে 7 নাম্বার কার্ডের নেগেটিভ রিফ্লেকশন, এস অফ ওয়ান্ডস, 12 নাম্বার কার্ড, হ্যাঁ 12 নাম্বার কার্ডটি কী এসছে? এস অফ ওয়ান্ডস, এটাও কিন্তু অগ্নিতত্ত্বের কার্ড। 7 নাম্বার কার্ডের নেগেটিভ রিফ্লেকশনে কিন্তু 12 নাম্বার, 8 নাম্বার এবং 3 নাম্বার কার্ড নেগেটিভ হয়ে যাচ্ছে, এস অফ কাপস, হ্যাঁ 8-3-এর কানেকশন। শ্বশুর বাড়ির সাথে কখনোই এই মেয়েটির অ্যাডজাস্ট হবে না। শ্বশুর বাড়ির মানুষ একে কিন্তু ভুল বুঝবে। বুঝতে পেরেছেন? এখানে বিবাহের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, এই নেগেটিভিটিকে অফ করতে হবে প্রথম কথা, সঠিকভাবে রেমেডি অ্যাপ্লাই করে এই নেগেটিভিটিকে যদি অফ করা যায়, তাহলে ডেফিনিটভাবে এই মেয়েটির যিনি হাজব্যান্ড হবেন মিনিমাম কিন্তু 7 থেকে 10 বছরের বড় হবে। আপনার মেয়ের থেকে মিনিমাম 7 থেকে 10 বছরের বড় হবে এর যে হাজব্যান্ড হবে। আর 969591 কার্ডের কানেকশান যখন 2 নাম্বার, 8 নাম্বার এবং 11 নাম্বার কার্ডকে পজিটিভ করে দেয়, 2, 8, 11, তখন কিন্তু বাড়ির বড় ছেলেকে ইন্ডিকেট করে। এর যে হাজব্যান্ড হবে সেই কিন্তু বাড়ির বড় ছেলে হবে এবং তার নামের অক্ষর শুরু হবে নয় এম দিয়ে, এম অক্ষর, নয় আই অক্ষর, নয় এল অক্ষর, নয় এম, নয় আই, নয় এল অক্ষর। এই যে 3টে অক্ষর জানিয়ে দিলাম, এই 3টে অক্ষরের মধ্যেই আপনার মেয়ের যিনি হাজব্যান্ড হবে তার কিন্তু নাম হবে, হ্যাঁ নামের অক্ষর, প্রথম অক্ষর। এবং দক্ষিণ দিক থেকে সম্বন্ধটা কিন্তু আসবে, দক্ষিণ দিকের জায়গা। আপনারা ব্যাঙ্গালোরে থাকেন,
এখন ব্যাঙ্গালোরের যে দক্ষিণ দিকের যে জায়গাগুলো যেগুলো আছে সেই দিক থেকে পাত্র কিন্তু ফাইন্ড আউট করতে হবে, পাত্র নির্বাচন করতে হবে। বুঝতে পেরেছেন? নেগেটিভিটি অফ করলে দেখবেন তখন সঠিক পাত্র, যেই বৈশিষ্ট্যগুলো বলছি আমি, আপনার মেয়ের হাজব্যান্ডের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের মধ্যেই কিন্তু পাত্র আপনারা পাবেন। এই বৈশিষ্ট্যগুলো আগের থেকে জানিয়ে দিচ্ছি এই কারণে, যাতে পাত্র খুঁজতে আপনারা যখন পাত্র আইডেন্টিফাই করবেন, যখন চিনবেন, চেনার সময় যাতে কোনো অসুবিধা না হয়, তার জন্যই আগের থেকে আমি হাজব্যান্ডের বৈশিষ্ট্য জানিয়ে দিলাম। আর কখনোই এই মেয়েটির যখন বিবাহের তারিখ ঠিক করবেন বা ডেট ঠিক করবেন, সেই তারিখ যেন কখনো 5 তারিখ না হয়, 5 তারিখ না হয়, 9 তারিখ না হয়, 14 তারিখ না হয়, 21 তারিখ না হয়, 23 তারিখ না হয়, 28 তারিখ না হয়। এই তারিখগুলো শুধু বিবাহের ক্ষেত্রে নেগেটিভ তা নয়, বিবাহের ক্ষেত্রে তো নেগেটিভ, বিবাহের ডেট এই তারিখগুলোতে নির্বাচন করা যাবে না। এই ডেটগুলো ফরএভারের জন্য এই মেয়েটিকে অ্যাভয়েড করতে হবে। অর্থাৎ এই তারিখগুলোতে যেন কোনো পজিটিভ কাজ না করে, কোনো শুভ কাজ না করে, এই তারিখগুলো সম্পূর্ণরূপে একে অ্যাভয়েড করে চলতে হবে ফরএভারের জন্য। কচি কলা পাতার যে রঙ, কচি কলা পাতার যে রঙ, মেটে সিঁদুরের যে কালার অর্থাৎ কমলা, অফ হোয়াইট, বাদামি, আকাশি চলতে হবে। অর্থাৎ এই রঙের যেন কোনো পোশাক ব্যবহার না করে, এই রঙের কোনো কিছু বাড়িতে যেন ইউজ না করে। এই রঙগুলোর দ্বারা আপনার মেয়ের কিন্তু নেগেটিভ বা নেগেটিভিটি লক্ষ্য করা যাবে। রঙেরও কিন্তু একটা প্রাধান্য আমাদের জীবনে পড়ে, কালার। তাই সব রঙ সবার জন্য পজিটিভ হয় না। তাই আপনার মেয়ের জন্য এই রঙগুলো অ্যাভয়েড করে একে চলতে হবে। এর যেই বার দুটোকে একে অ্যাভয়েড করা প্রয়োজন সেটা হলো সোমবার এবং বৃহস্পতি। সোমবার এবং বৃহস্পতি এই দুটো বার এই যেন অ্যাভয়েড করে, অর্থাৎ কোনো শুভ কাজ বা পজিটিভ কাজ যেন এই দুটো বারে না করে। তাই বিবাহের যখন তারিখ ঠিক করবেন বা দিন নির্ধারণ করবেন, সোমবার এবং বৃহস্পতিবার বাদ দিয়েই যেন যেই বারটা আপনারা নির্বাচন করবেন বিবাহের দিন হিসাবে, সেটা যেন এই দুটো বার অ্যাভয়েড করেই করে। ফরএভারের জন্য এই মেয়েটির শত্রুতার দ্বারা ক্ষতি হতে পারে বা খারাপ হতে পারে। সেই নামের অক্ষরগুলো হলো, মেল ফিমেল বোথ সাইডেই বলছি, পি অক্ষর দিয়ে যাদের নাম স্টার্ট হবে, এ অক্ষর দিয়ে যাদের নাম স্টার্ট হবে, সি অক্ষর দিয়ে যাদের নাম স্টার্ট হবে, এফ এফ অক্ষর দিয়ে যাদের নাম স্টার্ট হবে, এল অক্ষর দিয়ে যাদের নাম স্টার্ট হবে, কে অক্ষর দিয়ে যাদের নাম স্টার্ট হবে, এবং ও অক্ষর, ও, এই যে অক্ষরগুলো জানিয়ে দিলাম, এই অক্ষরের পুরুষ এবং মহিলার দ্বারা কিন্তু আপনার মেয়ের গুপ্ত শত্রুতা আমি লক্ষ্য করতে পারছি। বিবাহ নিয়ে প্রশ্ন করেছেন, আমি ডিটেলসে আলোচনা করলাম বিবাহ বিষয়ে, কেন হচ্ছে না, কিসের জন্য হচ্ছে না, কী কারণে হচ্ছে না, এবং যে চাপাকষ্টটি এর আছে এর পরিবার নিয়ে, সেটাও আমি জানালাম। এটা এই কারণেই জানালাম যাতে এই মেয়েটি আমাকে পার্সোনালি সে প্রশ্নটি করেছিল, তার জন্যই একে আমি ডিটেলসে বললাম। শুধু রিডিংটি শেষ করার আগে বা ভিডিওটি শেষ করার আগে এই মেয়েটিকে আমি একটা কথাই বলব যে তুমি সৎ মেয়ে, তুমি পরিষ্কার মন নিয়ে সব কিছু খুলে বলে দাও। তোমার পারিবারিক যে বিষয়টা যেটা আছে, বিশেষ করে তোমার পিতৃভাবের জায়গাটা যেটা হয়ে আছে, তুমি এটা মনে করো যে আমি যাকে বিবাহ করছি বা আমি যার বাড়িতে থাকবো, শ্বশুর বাড়িতে, ভবিষ্যতে আমার পিতার বিষয় বা আমার বাবার বিষয় যদি জানতে পারে, এই নিয়ে আমাকে অনেক বাজে কথা বলতে পারে। তার জন্যই তুমি খোলামনেই বলে ফেলেছো বা বলো, এটা আমি বুঝি। কিন্তু একটা কথা জানিয়ে রাখি, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেকের অনেক কিছুই থাকে, কিন্তু মানুষ বুঝে কথা বলাটা উচিত। মানুষ বুঝে আমি কথা বলবো, এবং সবাইকে সব কথা বলা কখনোই উচিত না। তুমি যতই সৎ হও, তুমি তোমার দিক থেকে ক্লিয়ার থাকতে চাও, সেটা আমি বুঝতে পারি বা সেটা আমি বুঝি, কিন্তু ক্লিয়ার আমি আছি, ক্লিয়ার আমি থাকবো। কিন্তু আমি এতটাই ক্লিয়ার হতে গেলাম, এতটাই পরিষ্কার হতে গেলাম
যাকে যেই কথাটা বললেন আমার বিবাহিত জীবন হ্যাম্পার হয়ে গেল, আমাকে সেটা নিয়ে ফিজিক্যালি টর্চার পেতে হলো, মানসিক টর্চার পেতে হলো, আলটিমেট লাভ কোথায়? আর সবচেয়ে ভুল জায়গা যেটা তুমি চুজ করেছিলে, প্রেমজ বিবাহ করতে গিয়েই কিন্তু তুমি আলটিমেট তোমার জীবনটাকে, সত্যি কথা বলতে বিবাহিত জীবনটাকে নিজেই নষ্ট করবে। তাই সবার ক্ষেত্রে যে প্রেমজ বিবাহ ভালো রেজাল্ট দেবে বা পজিটিভ হবে তা নয়, তার জন্যই প্রপার গাইডেন্সের প্রয়োজন, প্রপার কোনো অকাল্টিস্টের প্রয়োজন, যে আমার প্রেমজ বিবাহ হবে না দেখাশোনা করে বিবাহ হবে, কোনটা আমার জন্য শুভ। তাই এটা তোমাকে জানালাম বা বললাম, এবং এই মেয়েটির মা বাবাকেও বলবো, ভিডিওটি যখন দেখবেন বা রিডিংটি যখন শুনবেন ভালো করে বোঝার চেষ্টা করবেন। এখন বাকিটা আপনাদের ওপর। বিবাহ এই মেয়েটির ডেফিনিটভাবে হবে, আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলছি। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রশ্ন করবেন, আমি হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমেই আপনাদের রিপ্লাইটি করব। আজকের মতো এইটুকুই, নমস্কার।